আমার ধারণা সর্দারের মানুষ ধারার মধ্যে মার্কস নাই। আবুল মনসুর আহমদ ছিলেন সেই ব্যক্তি যাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তার আগের পজিশনের এক বর্ণ চেঞ্জ করতে হয় নাই। আমি আবিষ্কার করলাম যে আমাদের বড় চিন্তাশীল লোক যারা, এরা একজনও প্রায় সিস্টেম্যাটিক্যালি তাদের চিন্তাকে প্রডিউস করার ব্যাপারে আগ্রহী ছিল। মানবতাবাদ কথাটা খেয়াল করেন, এই কথাটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলা হয়, নজরুলের ক্ষেত্রে বলা হয়, লালনের ক্ষেত্রে বলা হয়। মানে এটা হলো একটা সামষ্টিক মূর্খতার চূড়ান্ত উদাহরণ। নজরুল হলো এই মানবতাবাদী ধারণার ঘোর শত্রু, একদম উল্টা। ও বললো যে প্রথমে ধ্বংস করে ফেলো। এটা আমরা সবাই জানি যে আমাদের ইউনিভার্সিটির অবস্থা খুবই শোচনীয়। ইউনিভার্সিটির অবস্থা শোচনীয় না থাকলে আজকে দুইজন আলোচককে এটা বলতে হতো না যে সর্দারের চিন্তা ভাবনা সম্পর্কে সিস্টেম্যাটিক্যালি প্রডিউসড এটা প্রথম রচনা, এটা বলতে হতো না আসলে, কারণ এটা অনেক আগে হয়ে যেত। ইউনিভার্সিটির কাজই আসলে তাই, এটা খুব প্রাইমারি কাজ। সর্দার একজন লেখক, বাংলাদেশে তিনি একজন কিংবদন্তির মতো একটা চরিত্র ছিলেন, যতটা একাডেমিক্যালি তার চেয়ে বেশি একাডেমির বাইরে। আমরা জানি যে সর্দারকে আমরা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে সর্দার নামে এক লোক ছিল যে বৃহত্তর কর্তব্যের আহ্বানে ব্যক্তিগত সুখ পরিহার করেছিল। এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আমরা শুনে আসছি যে এই লোক বামপন্থী রাজনীতি করত এবং সেই জন্য এসব করেছে এবং আরও অনেক কিছু করে নাই, এসব আমরা শুনে এসেছি। আসলে সর্দার একজন কিংবদন্তির চরিত্র। আমরা যখন বড় হচ্ছিলাম, ইউনিভার্সিটিতে পড়ছি, তখন সর্দার আমাদের সমাজের একজন খুবই নেতৃস্থানীয় বুদ্ধিজীবী এবং যাকে আমরা বলি যে ধরা যাক একটা আইডিয়াল ফিগার, এরকম একটা ব্যাপার ছিল। ফলে এই ধরনের একটা মানুষকে নিয়ে আসলে তার চিন্তাভাবনার সিস্টেম্যাটিক প্রোডাকশন অনেক হওয়ার কথা ছিল এবং বাই দিস টাইম 100 বর্ষে আমরা আসলে বিচিত্রভাবে সর্দারের উপর যে সমস্ত কাজ হয়েছে সেগুলো নিয়ে একটা ঢাউ সংকলন পাওয়ার কথা ছিল। এটা যে হয় নাই, এবং আমাদের আলোচকরা আজকে বেশ উদার প্রশংসার ছলে তারা পুরো বাংলাদেশের নিন্দা করলেন যে এটাই এই ধরনের সিস্টেম্যাটিক্যালি উৎপাদিত প্রথম প্রবন্ধ, সেটা প্রমাণ করে যে আমাদের সোসাইটি আসলে এই পদ্ধতিগত চিন্তার ক্ষেত্রে প্রকৃতপক্ষে মৃত। এবং এটা প্রমাণ করে যে আমি বহুদিন ধরে বলে আসছি যে আমাদের ইউনিভার্সিটি আসলে অ্যাক্টিভ নাই, এটা কিন্তু একদম পরিষ্কারভাবে প্রমাণ করে। ওই দিক থেকে আমি বহুদিন ধরে এটা ভাবছি যে আমরা ইউনিভার্সিটি যেখানে অ্যাবসেন্ট, সেখানে আমাদের সোশ্যাল বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে আমরা কীভাবে লিভিং রাখতে পারি, এটা তো আসলে উপায় নেই। কারণ এই কাজ হলো ইউনিভার্সিটি, এটা ইনফ্যাক্ট বাংলা একাডেমিরও না। এটা বহুজনকে আমাকে বোঝাতে হচ্ছে বাংলা একাডেমির ভিতর এবং বাইরে যে বাংলা একাডেমি কোনো ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান না। এখানে একজন লোকও তার ডিসিপ্লিনারি স্কিলের ভিত্তিতে চাকরি করে না। ফলে এটা কোনো ডিসিপ্লিনারি প্রতিষ্ঠান না। সে যা করতে পারে, যেটা আজকে করেছে, বাইরে থেকে ধার করে, রিসোর্স ধার করে সেটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে। ফলে এটা বাংলা একাডেমির ঠিক কাজ নয়, এটা ইউনিভার্সিটির কাজ। কিন্তু ইউনিভার্সিটি যেখানে অ্যাবসেন্ট, ডেড। ভাই আমি ইউনিভার্সিটি থেকে একাডেমিতে চলে এসেছি মাত্র 8 মাস আগে, এবং এই কথা আমি গত 20 বছর ধরে বলছি, অনেকে জানেন। ফলে কেউ যদি মনে করেন যে আমি ইউনিভার্সিটি থেকে ছুটিতে আসি বলে এই কথা বলছি, তাহলে সেটা খুবই অন্যায় হবে। তো একটা ডেড ইউনিভার্সিটিতে এই কাজগুলো কীভাবে হবে? সমস্যা আরও আছে। হুদাকে সরাসরি লোকে আক্রমণ করে নাই, কিন্তু নিজের পরোক্ষভাবে একটু একদিক থেকে বলেছেন, এবং বাজারে এই নিন্দাটা কিন্তু চালু আছে। চালুটা কি? সেটা হলো নিজের একটু খোঁচা মেরেছে অল্প, কিন্তু এটা এপিস্টেমোলজিক্যাল প্রশ্ন আসলে। সেটা হলো আপনি সর্দারকে যখন পশ্চিমা ক্যাটাগরিক্যাল একটা সুপ্রিম্যাসির মধ্যে প্রেজেন্ট করছেন, একটা আকারের মধ্যে প্রেজেন্ট করছেন, তখন আপনি আসলে কি প্রডিউস করছেন? নিজের ওইটুকু যায় না, নিজের বলছে যে সেখানে হুদা রিপ্রডিউসড হয়েছে। কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু আছে, সমস্ত পোস্ট কলোনিয়াল এলাকায় এই প্রশ্নটা কিন্তু আছে, যে আপনি যখন ওই ছাঁচের মধ্যে একটা জিনিস পড়েন, তখন আসলে আপনি কি প্রডিউস করেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা অন্য এক ধরনের সমাধান এর কথা ভাবি। নিজের ওই দিকে বেশি মনোযোগ দেয় নাই, কারণ নিজের যেটা প্রস্তাব করেছে সেটাও কিন্তু আরেক ধরনের সাঁসটাসের ব্যাপার। নিজের বলছে তুই শুধু পশ্চিমে গেলি কেন, পূর্বেও তো আমাদের এগুলো আছে। বৌদ্ধ দর্শন, আপনারা কেউ জানেন যে সৈয়দ নিজার বৌদ্ধ দর্শনের একজন পণ্ডিত, এবং এই বিষয়ে সম্প্রতি পূব থেকে, পশ্চিম থেকে না, পূব থেকে, মানে পশ্চিম প্রভাবিত পূব থেকে পিএইচডি করে ফিরছে। ফলে নিজের সভাপতি প্রশ্ন তুলেছেন যে কেবল কান্ট কেন, বৌদ্ধ ভাষ্য কই, হ্যাঁ এটা নাই কেন, তাহলে এই প্রশ্ন তুলেছেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা যদি আমরা সাঁসেরই তুলি, তাহলে পশ্চিমের কোট আনকোট প্রবলেম একটু বেশি হতে পারে, কিন্তু বৌদ্ধ দর্শনের সাঁসের প্রবলেমও কিন্তু একদম নাই তা নয়। কারণ বৌদ্ধ দর্শন, নিজের সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়েছে, সে আমার কথা মানে নেন, কিন্তু আপনাদের কাছে হাজির করা যেতে পারে যে বৌদ্ধ দর্শনের এই সাঁসগুলো
একটা লিভিং কন্টিনিউয়াস চর্চার মধ্য দিয়ে আমাদের কাল পর্যন্ত এসে পৌঁছানো। আমাদেরকে বেসিক্যালি এটা পিছনে গিয়ে আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে, এবং নিজেরকে আমি এই বিষয়ে সরাসরি কোনো প্রশ্ন করবো না, এই রিকনস্ট্রাকশনে ডেফিনেটলি পশ্চিমা জ্ঞান তত্ত্বের যে গত 400-500 বছরের খুবই জোরালো অভিজ্ঞতা, সেটাই আসলে প্রধান শক্তি হিসেবে কাজ করে থাকে তার প্রত্যেকটা পথ। সেখানে এখন পোস্ট কলোনিয়াল একটা আসপেক্টের মধ্যে আমরা অনেক বেশি সচেতন। আজ থেকে 50-60 বছর আগে সর্দাররা যখন বড় হচ্ছিলেন তখন নিজের একটু ইঙ্গিত দিয়েছে যে তারা এই বিষয়ে কম সচেতন ছিলেন, এটা তাদের কালের ব্যাপার। আমাদের কালে আমরা ওই ব্যাপারগুলো সম্পর্কে একটু বেশি সচেতন, কিন্তু শাস্ত্রের একটা ছাপ কিন্তু থাকে। আমি এই বিষয়ে বরাবরই একটু দায় এড়ানোর জন্য আবুল মনসুর আহমদের একটা স্ট্রাকচার ব্যবহার করি। আবুল মনসুর আহমদের আপনারা জানেন অনেকে, পাক বাংলার কালচার বলে একটা বই আছে, যেটা পরে বাংলাদেশের কালচার বলে ছাপা হয়েছিল। নিন্দুকেরা বলে যে তিনি আগে একরকম লিখেছেন, বাংলাদেশ হওয়ার পরে চেঞ্জ করেছেন। একদম টাহা মিশা কথা। আমি একদম লাইন টু লাইন মিলিয়ে দেখেছি, একদম একই জিনিস। আবুল মনসুর আহমদ ছিলেন সেই ব্যক্তি যাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তার আগের পজিশনের এক বর্ণ চেঞ্জ করতে হয় নাই। এটা মূর্খতা প্রসূত এবং একেবারেই বিদ্বেষ প্রসূত লোকে এই কথা প্রচার করে। ওই বইয়ের একদম প্রথম প্রবন্ধ দুর্দান্ত, তিনি তার মতো করে বলেছেন, কিন্তু ওটা একটা পদ্ধতি হাজির করে, পাঠের পদ্ধতি। তিনি সভ্যতা এবং সংস্কৃতি এই দুটা আইডিয়া ব্যবহার করেছেন। তিনি বলেছেন সংস্কৃতি এটা আসলে হুবহু ট্রান্সমিট করা যায় না, অনুকরণ করা যায় না, কিংবা যদি এই চেষ্টা করা হয় সেটার মধ্যে একটা জবরদস্তির ব্যবহার করে। কিন্তু সভ্যতা হলো ওই জিনিস, যেই জিনিস আসলে এক জনগোষ্ঠীর মধ্যে আইডিয়া আকারে, চর্চা আকারে, অভিজ্ঞতা আকারে উদ্ভূত এবং চর্চিত হলে আরেক জনগোষ্ঠী সেটা কিন্তু ধার করতে পারে, ব্যবহার করতে পারে। এটা আমরা যেটাকে মানুষের উত্তরাধিকার বলি। আজকালকার ভাষায় আমরা যখন কলোনি সম্পর্কে অতিমাত্রা সচেতন, বিশেষ করে নিজের বিশেষভাবে এটা বলার পরে আমাদের আজকে সচেতন, আরও বেশি সচেতন না হয়ে উপায় নেই, তখন আমরা হয়তো বলবো, যেটা আমি বিশেষভাবে সচেতন হয়েছি আসফার হোসেনের কয়েনেজ থেকে। তিনি ব্যবহার করেন কি আনইভেন পাওয়ার রিলেশন, তার কথা না, কিন্তু তিনি খুব ব্যবহার করেন আনইভেন পাওয়ার রিলেশন, অসম ক্ষমতা সম্পর্ক। মানে আপনি একজন থেকে কিছু একটা নিচ্ছেন, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, এটা কোনো ডমিনেশনের ব্যাপার নয়, এটা এমনকি হ্যাজিমনেরও ব্যাপার নয়। দেখতে হবে যে এই দেওয়া এবং নেয়ার মধ্যে আনইভেন মানে অসম ক্ষমতা সম্পর্ক আছে কিনা। মানে আপনি একটা সুপিরিয়র কন্ডিশনের কারো কাছ থেকে ক্ষমতা সম্পর্কের অসমতার মধ্যে কোনো কিছু কনসাসলি অর আনকনসাসলি ডমিনেন্সের মধ্যে বা হেজিমনের মধ্যে কিছু একটা নিতে বাধ্য হচ্ছেন কিনা। এই যে আনইভেন পাওয়ার রিলেশন বাদ দিয়ে আমরা যদি অন্যের ব্যাপারগুলো আইডিয়া হিসাবে ব্যবহার করি, তাহলে আমি মনে করি এই ব্যাপারটাকে ওই আবুল মনসুর আহমদের প্রস্তাবিত সভ্যতা বনাম সংস্কৃতি শব্দগুলোকে আমি আপনাদের অনুরোধ করব যে আমি দেখছি অ্যাপিস্টেমোলজিক্যাল ক্যাটাগরি হিসেবে, আপনারা শুধু শব্দ হিসেবে না দেখে সেইভাবে দেখবেন। মানে আমি যেভাবে দেখছি সেটা ব্যাখ্যা করার জন্য বলছি, যে ওইভাবে দেখতে পারি। দেখলে আমরা এই সমস্যার একটা সুরাহা করতে পারবো বলে মনে করি। কারণ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা তো একটা অপেক্ষাকৃত কোট আনকোট পশ্চাৎপদ কমিউনিটির মধ্যে ছিলাম, আছি। প্রমাণ কি? প্রমাণ হলো আমাদের 100 জন লোককে পশ্চিমের ইমিগ্রেশন নেওয়ার জন্য, আমি কোনো জ্ঞান তাত্ত্বিক আলাপ করছি না, প্র্যাকটিক্যাল ইমিগ্রেশন নেওয়ার জন্য অফার করলে খুবই সতর্কতার সঙ্গে বলতে হবে যে 99 জন এক পায়ে খাড়া হয়ে যাবে। আমি খুব সতর্কতার সঙ্গে বলছি, প্রচুর লক্ষ লক্ষ লোকের প্রতি শ্রদ্ধা রেখে 99% বললাম। আপনারা জানেন যে আমাদের সমাজে আসলে এত শ্রদ্ধেয় লোক নেই, তারপরও আমি সতর্কতার সঙ্গে বলছি। তার মানে হলো কি? তার মানে হলো আমাদের এই প্রবলেমটা তো আছে। আমি যে প্রবলেমে পড়েছি সেটা হলো এই, আমি 19th সেঞ্চুরি নিয়ে চর্চা করি এবং আমি 20th সেঞ্চুরি নিয়ে চর্চা করি। আমি আবিষ্কার করলাম যে আমাদের বড় চিন্তাশীল লোক যারা, এরা একজনও প্রায় সিস্টেম্যাটিক্যালি তাদের চিন্তাকে প্রডিউস করার ব্যাপারে আগ্রহী ছিল না। আমি এই বিষয়ে সম্প্রতি কয়েকটা লেখায় ডিল করেছি আমার মতো করে। আমি যেহেতু ফিলসফির একদম পুরো পদ্ধতি মেনটেন করতে পারি না, কিন্তু আমি আমার মতো করে এটা ডিল করার চেষ্টা করেছি। আমি ধরা যাক আব্দুল ওদুদ নিয়ে কাজ করেছি। এখন আব্দুল ওদুদের মতো এত বড় থিঙ্কার, তাকে যদি আমার নিজের বরাতে আমি এইভাবে অভিযুক্ত করি, তাহলে লোকে আমার উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য কৌশল হিসেবে আমি আব্দুল হকের উপর ভর করলাম। আব্দুল হক আব্দুল ওদুদের ক্রিটিক করেছিল, আমি সেটার উপর ভর করে আমি দেখালাম যে আব্দুল ওদুদের চিন্তা পদ্ধতি কি
এবং কোট আনকোট তার লিমিটেশনগুলো কি। এই যে চিন্তাকে পদ্ধতিতে কনভার্ট করা, এটাকে আমার আজকাল সাংঘাতিক রকম জরুরি কাজ বলে মনে হচ্ছে। তার প্রধান কারণ হলো যে আপনি ততক্ষণ পর্যন্ত না এটাকে ডিসিপ্লিনারি একটা মাত্রায় অনুবাদ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এটার প্রগতি সম্ভবপর হবে না। আমি ফিলোসফি ডিপার্টমেন্টের এখানে 3 জন শিক্ষক এবং নিচে আরও অনেকে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এই মানবতাবাদী এবং নৈতিকতাবাদী দর্শনের ফিলোসফি ডিপার্টমেন্টগুলোর চর্চায় সাংঘাতিক বিরক্ত। শিক্ষা সংক্রান্ত যে আলাপ, সেখানে থেকে খালি নৈতিকতার কথা বলে, তারপরে নৈতিক দিবস পালন করে সেখানে নৈতিকতার কথা বলে, আর গোবিন্দ দেব সম্পর্কে যত ধরনের লেখা পড়লাম আমি ফিলোসফির লোকদের, সব দেখি বলে খালি মানবতাবাদ। এখন এই মানবতাবাদটা একটা রোগ বাংলাদেশের জন্য। মানবতাবাদ কথাটা খেয়াল করেন, এই কথাটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলা হয়, নজরুলের ক্ষেত্রে বলা হয়, লালনের ক্ষেত্রে বলা হয়। মানে এগুলো একটা সামষ্টিক মূর্খতার চূড়ান্ত উদাহরণ। রবীন্দ্রনাথ হলো ইউরোপের ক্লাসিক্যাল লিবারেল হিউম্যানিস্ট ঘরানার একজন শ্রেষ্ঠ ওয়ার্ল্ড লেভেলের প্রতিনিধি। মানে সবচেয়ে বড় যদি আপনি খুঁজে বের করেন, ওই যে টলস্টয় কিংবা তার সঙ্গে এদের মধ্যে একজন। তার ফিলোসফিক্যালি তিনি লিবারেল হিউম্যানিজম ওন করেন, ইউরোপীয় সিভিলাইজেশনের ধারণা ওন করেন, এবং তিনি মনে করেন যে সিভিলাইজেশন এইভাবে ট্রান্সমিটেড হবে। এই কাণ্ডজ্ঞান না থাকার কারণে 1941 সালে তার লেখা সভ্যতার সংকট প্রবন্ধটি আসলে খুব বেশি লোক পড়তে পারে না। একদম এই কথায় লেখা আছে যে আমি ভেবেছিলাম সভ্যতার এইভাবে ট্রান্সমিশন করবে, কিন্তু আমি মরে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যেটা ঘটে না। একদম অক্ষর অক্ষরে লেখা আছে। কিন্তু রবীন্দ্রনাথের লিবারেল হিউম্যানিস্ট এই কন্ডিশনটা সম্পর্কে, ফিলোসফিক্যাল এই ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে সচেতন না থাকার কারণে লোক এই প্রবন্ধটা পড়তেই পারে না, হাবিজাবি বলে। নজরুল হলো এই মানবতাবাদী ধারণার ঘোর শত্রু, একদম উল্টা। ও বললো যে প্রথমে ধ্বংস করে ফেলো, বললো যে আমি সাইয়াদ সেন, আমি কালাপাহাড়কে বললো মানুষ খুন করছে, ঠিক আছে। বলা যে আমি লেনিন, কারা আমি, ও বলছে আমি এই সব হলো রেভলিউশনারি। মানে আগে ধ্বংস করো, পরে সৃষ্টি করো, একদম উল্টা। আপনি দেখবেন যে ঢাকায় 100 জন লোকের মধ্যে গড়ে 99 জন রবীন্দ্রনাথ মানবতাবাদী, নজরুল মানবতাবাদী, বিরাট। আর লালন একটু ওই যে হুদা দুর্দান্ত টিকা দিয়েছে যে কান্টের আমি একটুক নিচ্ছি না, যতটুক নিচ্ছি না বলছে, ওর মধ্যে লালন পড়ে যাবে। মানুষ যেরকম আছে সেই শর্তেই তো লালনের মানুষ। আর কান্ট তো যে নিজের তো বলছে যে এমনকি সর্দারের মতো আমাদের এখানকার এনলাইটেন্ড বিকশিত মানুষ, সে হবে বড় জোর অ্যাডোলেসেন্ট, তাই না? তার মানে আপনি মানুষকে সংজ্ঞায়িত না করে এই যে মানবতাবাদী মানুষ এই কথাগুলো ব্যবহার করছেন অনবরত 100 বছর ধরে। পূর্ব বাংলার মিডল ক্লাসেরও তো এই রচনার 100 বছর হয়ে গেল, একদম ফুল মধ্যবিত্ত বুদ্ধিজীবীর আলোচনা 100 বছর হয়ে গেছে। আপনি একইভাবে মানুষ ধারণাটা উচ্চারণ করে যাবেন এই ভেদ বিচার না করে। এই যে প্রবলেমটা কিছু নিশ্চয়ই আলোচনা আমাদের দেশে হয়েছে, কিন্তু অত্যন্ত কম হওয়ার কারণে, এফেক্টিভলি না হওয়ার কারণে আমি বলবো যে হুদার আলোচনার একটা দীর্ঘমেয়াদী, একটা লম্বা সময়ের একটা তাৎপর্য আছে, যে বিশেষভাবে মানুষের জন্য। সর্দারের দিক থেকে তো আছে, কিন্তু বিশেষভাবে মানুষ ধারণাটি বেছে নেওয়ার কারণে এটার একটা অন্যরকম তাৎপর্য আছে। আমি নিজে যেহেতু জোরের সঙ্গে এই কথা বলতে পারি না, আমি ফুকোর বরাত দিয়ে এটা বহু প্রবন্ধে লিখেছি। আমি দেখলাম যে আমি যা বলতে চাই এটা ফুকো 1984 হোয়াট ইজ এনলাইটেনমেন্ট প্রবন্ধে লিখছে। বলে যে লোকে হরে ধরে মানবতাবাদী কথাটা ব্যবহার করে, কিন্তু মার্ক্সবাদীরা, প্রকৃতিবাদীরা, মানবতাবাদীরা, এনলাইটেনমেন্টের লোকেরা, তারপরে হলো জাতীয়তাবাদীরা এত বিচিত্র রকমে মানবতাবাদী কথাটা ব্যবহার করেছে যে কোন অর্থে ব্যবহার করেছি সেটা পার্টিকুলারলি উল্লেখ না করে এই শব্দটি ব্যবহার করার কোনো মানেই হয় না। একদম আমি যা খুঁজছিলাম ওই উদ্ধৃতি পেয়ে গেছে, আমি কয়েক লেখায় চালিয়ে দিয়েছি। ফুকুর নামে চালালে লোকে পাত্তা দেয়, ঠিক আছে, আমি চালিয়ে দিয়েছি 1984। আপনাদের মনে পড়বে যে এটা হলো কান্টের 200 বছর পূর্তি উপলক্ষে লেখা বিখ্যাত প্রবন্ধ। এখন এই যে আমাদের 100 বছরের চিন্তাটা আমার জন্য দরকার। আমি শেষ পর্যন্ত অনেক বেশি বয়সে সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের দেশের লোকরা যেইভাবে ভাবে এটাকে রিপ্রডিউস করে আমাদেরকে তৈরি করতে হবে। সর্দার আমাদের একজন গুরুত্বপূর্ণ লোক। সর্দার কি করেছেন? একটা জীবনযাপন করেছেন, অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, পশ্চিমে পড়াশোনা করেছেন, পূর্বের পড়াশোনা করেছেন, তার নিজের মতো করে তিনি পড়েছেন, তারপর কিছু লিখেছেন, কিছু অনুবাদ করেছেন। ভাই অনুবাদ যে ব্যক্তিত্ব বহন করে এই জ্ঞান কিন্তু পূর্ব বাংলায় খুবই সীমিত। কারণ সর্দারের অনুবাদ নিয়ে কিন্তু এখন পর্যন্ত সর্দার অনুবাদ করে গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাক্য বলা ছাড়া আর কোনো কাজ হয়নি। অনুবাদ যে ব্যক্তিত্ব বহন করে
করে এই প্রাইমারি ধারণা কিন্তু পূর্ব বাংলায় সঞ্চারিত হয়নি। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো সর্দারের এই অনুবাদের প্রশংসা আমি নিজে 40 বছর ধরে শুনে আসছি। কই একজনও দেখায় না যে সর্দারের অনুবাদের এই বৈশিষ্ট্য, সর্দার অনুবাদ করার কারণে এই বাক্য এরকম হয়েছে, আর কলকাতা থেকে যেগুলো অনুবাদ হয়েছে সেগুলো ওরকম হয়েছে, আরেকজন যে অনুবাদ করেছে সেটা এরকম হয়েছে। নো, এমনকি সর্দার ইংরেজি কোনগুলো ব্যবহার করেছে, কোনগুলো ব্যবহার কারণে কি ধরনের হয়েছে, এটা নিয়ে একটা বাক্য কোথাও পাবেন না আপনি। ঠিক আছে, কিন্তু এই যে সর্দারের জীবনযাপন করলেন, সেই জীবনযাপনের মধ্য দিয়ে যে বাক্যগুলো প্রডিউস হলো, সি হিমসেলফ যে টেক্সট এবং তার যে বই পুস্তক আছে সেগুলো টেক্সট, এগুলো পদ্ধতি মাফিক পড়ার মধ্য দিয়ে আসলে আমার বক্তব্য হলো যে খুবই জরুরি, যেটা আমাদের এখানে ফিলসফিক্যাল রাইট আপের সংকটের কারণে যেটা জরুরি হয়ে পড়েছে, সেটা হলো তাক দিয়ে দেওয়া। তাক দিয়ে দেওয়া যে এগুলো বলা হয়ে গেছে, তুই খামাখা বেচাল পারবি না, এই পর্যন্ত বলা হয়ে গেছে, তুই একই কথা এতবার বলবি কেন, 100 বছর ধরে একই কথা বলবি কেন? আমাদের এখানে ঘটনাটা ঘটে হলে মাপের অভাবে, তাকের অভাবে, যেহেতু এটা মেথোডোলজিক্যালি প্রডিউস না, এপিস্টেমোলজিক্যালি প্রডিউস না, ফলে ও একই কথা বারবার বলে বুদ্ধিজীবী সেজে যাচ্ছে। তাহলে সবচেয়ে জরুরি কাজটা হলো 100 বছরের আমাদের এখানে যেই টেক্সটগুলো প্রডিউসড হয়েছে, যার মধ্যে যেগুলো নানানভাবে শনাক্ত করা যায় প্রথমে সেগুলো, তারপর আরও প্রান্তে যাওয়া যেতে পারে, সেগুলোকে সিস্টেমেটিক্যালি প্রডিউস করে দাগ দিয়ে দেওয়া যে বাবু এই কথাবার্তাগুলো কিন্তু হয়ে গেছে, তুমি এই কথা আর সামনে একই কথা বলতে পারবো না, তুমি নতুন কথা বলো। সর্দার ফজলুল করিমকে যেভাবে তিনি চিহ্নিত করেছেন, সেই চিহ্নায়নের ব্যাপারটা যে দর্শনসম্মত হয়েছে, দর্শনের দুজন অধ্যাপক সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। নিজের যে প্রশ্ন তুলেছে সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একই সঙ্গে সেটা সর্দারকেও চিহ্নিত করে। সেই প্রশ্নটা হলো যে এটা এত ওয়েস্টার্নাইজড কেন? সরাসরি বলবেন, পরোক্ষে বলেছে, কিন্তু এটা সর্দারকে চিহ্নিত করে। সর্দার, খেয়াল করবেন আপনারা, নিজের একটা ইঙ্গিত দিয়েছে যে বেসিক্যালি এনলাইটেনমেন্ট যেই প্রিসাপোজিশনগুলো করে সেগুলোর ব্যাপারে সাংঘাতিক আগ্রহী ছিলেন। আমি হুদাকে একটু অনুরোধ করব, যদি আপনার পক্ষে সম্ভব এবং আগ্রহ থাকে, আপনি যদি এটাকে একটু কন্টেক্সচুয়ালাইজ করেন। কলকাতায় লিবারেল হিউম্যানিজমের যে প্যাটার্নগুলো চর্চিত হয়েছে এবং প্রধানত রাবীন্দ্রিকতার মধ্যে উৎপাদিত হয়েছে, ঢাকায় এই ব্যাপারগুলোর প্যাটার্নগুলো এসেছে হলো শিক্ষাগোষ্ঠীর মাধ্যমে। আমি এই প্রাইমারি কথাবার্তা কোথাও খুব একটা চর্চিত হতে দেখি না, এগুলো খুব প্রাইমারি আলাপ, খুব কম চর্চিত হয়েছে। এই প্যাটার্নটা সর্দারদের জেনারেশনকে কীভাবে প্রভাবিত করেছে, এটা কিন্তু ওই হিউম্যান মানুষ সম্পর্কে ধারণা সংক্রান্ত এই প্যাটার্ন। এটা বলার পেছনে আরেকটা কারণ আছে। আমি হারুন স্যারের সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমার ধারণা সর্দারের মানুষ ধারণার মধ্যে আমি দ্বিমত পোষণ করি এবং বিতর্কে আগ্রহী নই। আমার ধারণা সর্দারের মানুষ ধারণার মধ্যে মার্কস নাই। আমার এই ধারণার অন্য একটা কারণ আছে। আমি এটা মুনির চৌধুরী নিয়ে লেখার সময় লিখেছি যে আমাদের এখানে 50-60s প্রায় সমস্ত মার্কসিস্ট, রণেশ দাশগুপ্ত, সত্যেন সেনের মতো কিছু ব্যতিক্রম বাদে প্রায় সমস্ত মার্কসিস্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মুনির চৌধুরী সম্পর্কে আমি একদম নিশ্চিত করে বলেছি যে মুনির চৌধুরীর এন্টার, আমি বলেছি ওই এখানে মুনির চৌধুরী সম্পর্কে আমরা যে অনুষ্ঠান করেছিলাম সেখানে বলেছি, আমি লিখেছি অনেক জায়গায় যে ওখানে কোনো মার্কসিজম নাই। আমরা জানি যে মুনির চৌধুরী কমিউনিস্ট পার্টির পূর্ব পাকিস্তান শাখার নেতা ছিলেন, কিন্তু তার নাটকের মধ্যে বেসিক্যালি কোনো মার্কসিজম নাই। শুধু মার্কসিস্ট পার্টি করে এমন 2-1 উল্লেখ আছে। আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। চরিত্র হিসেবে আছে কিন্তু চিন্তার মধ্যে নাই। তাহলে চিন্তাটা কি? খেয়াল করেন, চিন্তাটা হলো মডার্নিটি, চিন্তাটা হলো এনলাইটেনমেন্ট, যেটা কলকাতায় রেনেসাঁর রূপ লাভ করেছিল, হ্যাঁ, এবং চিন্তাটা হলো নিখিল যে হিউম্যানিজম, যেটা হলো 19th সেঞ্চুরিতে ইউরোপীয় লিবারেল হিউম্যানিজমের এক্সটেনশন হিসেবে 20th সেঞ্চুরিতে আপনারা জানেন অনেকগুলো কনভেনশনে গৃহীত হচ্ছিল, অনবরত গৃহীত হচ্ছিল। যেমন মুনির চৌধুরীর লেখা পড়লে দেখবেন জেনেভা কনভেনশনে ভর্তি, এগুলো আমাদেরকে সাংঘাতিক প্রভাবিত করেছিল। আমার আরেকটা এই পুরো জোনের চিন্তা সম্পর্কে আরেকটা থিসিস হলো যে আমাদের পিওর মার্কসিস্টরা 60s এমনকি 70s-এও ন্যাশনালিস্ট হিসেবে কাজ করেছিলেন। তার সবচেয়ে ভালো উদাহরণ বদরুদ্দিন ওমর, কিন্তু একমাত্র উদাহরণ নয়, আরও প্রচুর উদাহরণ আছে। ফলে অনেকগুলো কারণে আমি স্যারের সঙ্গে দ্বিমত পোষণ করছি যে সর্দার মার্কসিস্ট ছিলেন, মার্কসিস্ট পার্টির প্রতি তার অসম্ভব রকম সহানুভূতি ছিল, তার বন্ধুরা মার্কসিস্ট ছিল, কিন্তু যে পদ্ধতিতে তিনি জীবনকে উপস্থাপন করেছেন, যেখানে মানুষ ধারণাটি উপস্থাপিত হয়েছে, সেটা পদ্ধতিগতভাবে এবং 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 এপিস্টেমোলজিক্যালি সেটা কিন্তু মার্কসীয় নয়। এটা আমার বাংলাদেশের চিন্তা সম্পর্কে একটা বিশিষ্ট প্যাটার্নের সঙ্গে বেশি সাংঘর্ষিক হয়, আমি এটা উল্লেখ করতে বাধ্য হলাম। ঠিক আছে? এবং সর্দারের মধ্যে
মডার্নিস্ট অ্যাটিচিউড এবং 19th সেঞ্চুরির রেনেসাঁ বা এনলাইটেনমেন্টের অ্যাটিচিউডের এবং ব্যক্তিকে সেইভাবে চিহ্নিত করার একটা ছোট্ট ইঙ্গিত নিজার দিয়েছে। নিজার ভদ্রতাবশত সিলটি ভদ্রলোক হিসাবে, সৈয়দ বংশের লোক হিসাবে একটু বেশি তাড়াতাড়ি শেষ করেছে, একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছে, আমি জানি না আপনারা সেটা মার্ক করেছেন কিনা। নিজের সম্পর্কের যে বিবরণটা হুদা দিয়েছেন সেখানে এটা বলেছেন যে এই ব্যক্তি কিন্তু খুবই অ্যাসেনশিয়ালাইজড, ইটস এ প্রবলেম। এটা সম্পর্কের ভিতর দিয়ে আবিষ্কৃত নয়। মানুষ সম্পর্কে এই সম্পর্কের ধারণাটা আমি একটা অনুবাদে, বাক্যহীন অনুবাদে আমি ব্যবহার করেছি আন্তঃব্যক্তি সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশন। এটা কিন্তু আমাদের কালে আমরা অনেক ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। প্রকৃতির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও, এমনকি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ভাষার ক্ষেত্রে। ভাষা এমন একটা অস্তিত্ব যে অস্তিত্ব কখনো পার্সোনাল হয় না। ইন্ডিভিজুয়াল ভাষা বলে পৃথিবীতে কিছু নয়, ভাষা অলওয়েজ ইন্টারপার্সোনাল। ফলে এই সম্পর্কটা ইটসেলফ যে ইন্টারপার্সোনাল, ইন্ডিভিজুয়ালকে আমরা যে আলাদা করে আসলে সত্যায়িত এবং সংজ্ঞায়িত করতেই পারি না, এই ধারণাটা আসলে সর্দারের এই মানুষ ধারণা, এবং মানুষ যখন অন্যের সঙ্গে সম্পর্কিত হয় তখনও প্রতিষ্ঠিত হয় না। ফলে এইভাবে আমরা সর্দারের যে ফিলসফিক্যাল প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো নির্ণয় করতে পারি। তার কালের প্রধান প্রবণতা হিসাবে তিনি কোনগুলো নিয়েছেন, কোনগুলো বাদ দিয়েছেন সেগুলো চিহ্নিত করতে পারি, এবং এর মধ্য দিয়ে বেসিক্যালি আমাদের যে সামষ্টিক সেলফ, আমরা এটাকেই চিহ্নিত করি। হুদার এই রচনার মধ্য দিয়ে আমার ধারণা যে আরও অনেকেই এই ব্যাপারে উৎসাহিত হবেন যে এটা একটা অত্যন্ত জরুরি জাতীয় কাজ, এবং নিজেদেরকে শুধু চিহ্নিত করা নয়, সে চিহ্নায়নের ভিত্তিতে জ্ঞানগতভাবে উন্নতি করা। যতদিন ইউনিভার্সিটি রিগোরাসলি এই কাজটা শুরু না করছে ততদিন বিচিত্রভাবে এই কাজ জারি রাখা, চালিয়ে যাওয়া, এই ব্যাপারে নিশ্চয়ই অনেকে উৎসাহ বোধ করবেন। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।